নয় দফা প্রতিশ্রুতি দিয়ে ছাত্রদের তথা সাধারণ শিক্ষার্থীদের মন জয়ের বিশাল আয়োজন করল জাতীয়তাবাদী ছাত্র দল। একই সাথে একই দিনে শিক্ষার্থীদের যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে, যেটি মূলত রাজনৈতিক এবং একই সঙ্গে নির্বাচনী ইশতেহারই বটে। একই সাথে ছাত্র শিবিরের আগেও একাধিক সভা সমাবেশ করে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের ১৫-১৬ বছরের সবচেয়ে চাপে থাকা ছাত্র সংগঠন ছাত্র শিবিরও প্রকাশ্যে তাদের সভা সমাবেশ কর্মসূচি করছে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের পথ চলা কেমন হচ্ছে সেসব নিয়ে কথা বলবো আমরা। আপনাকে আমন্ত্রণ ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসুন, সঙ্গে আছে মাহফুজ মিশু, আমার সঙ্গে আছেন মাহিন সরকার, যিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সাবেক সমন্বয়ক। মাহিন, আপনাকে স্বাগত। আছেন নুরুল ইসলাম সাদ্দাম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল, এবং আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আপনাদের তিনজনকে স্বাগত। নাসির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিশেষ করে আজকের যে ৯ দফা প্রতিশ্রুতি এবং যে বক্তব্য এবং ছাত্রদলের সবশেষ বড় সমাবেশের সঙ্গে আজকের সমাবেশের অনেকগুলো মৌলিক তফাৎ ছিল। ব্যানার, ফেস্টুন, অনেক ছবিওয়ালা বড় বড় যে পোস্টার জেলার উপজেলার, সেগুলো কম ছিল। ফলে এগুলো কি জুলাই গণ অভ্যুত্থানের ফলে গুণগত ছাত্র দলের কোনো পরিবর্তন হলো কিনা, এক নম্বর প্রশ্নে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যে ৯ দফা ঘোষণা করেছেন দারুণ, ফলে আপনারা গণরুম করবেন না, আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে আগে ছাত্র দল বা প্রচলিত মূলধারার বড় ছাত্র সংগঠন কার্যক্রম নিষিদ্ধ যে ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সে অভিযোগ গুরুতরভাবে ছিল। আপনার দল যখন ক্ষমতায় ছিল একই রকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে কেউ কেউ করতো। ফলে ছাত্রদল কি পাল্টে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, সহযোদ্ধা আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইতিবাচক মাইলফলক হয়েছে, এটি কোনোভাবে অস্বীকার করার কোনো উপায় নেই। যদি একটু সহজ করে বলি, তাহলে গণ অভ্যুত্থানের একক মালিকানায় চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, বিশেষ করে এনসিপির কথাই যদি বলি, তারা বাংলাদেশের সব সভা সেমিনারে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এবং রাজনৈতিকভাবেও যতভাবে আক্রমণ করার দরকার তা করছে। কিন্তু আপনি দেখবেন যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রোগ্রামটি শহীদ মিনারেই ছিল, আমাদের সকল অনুমতিপত্র ছিল। কিন্তু আমরা মনে করি যে আমাদের মধ্যে মতভেদ, মতপার্থক্য থাকবে, এটি ভবিষ্যতে এখন যেরকম রয়েছে ভবিষ্যতেও থাকবো। কিন্তু গণ অভ্যুত্থান ইতিবাচক রাজনীতির এক ধরনের মাইল ফলক বলে আমরা মনে করি। এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে এনসিপি থেকে অনুরোধ করা হয়েছে যেন প্রোগ্রামটি আমরা শিফট করে নিয়ে যাই এবং তারা যেন শহীদ মিনারে প্রোগ্রামটি করতে পারে। এবং আপনি যেরকম বলছেন, আমি এটি অস্বীকার করছি না যে গণ অভ্যুত্থান ইতিবাচক রাজনীতির মাইল ফলক। তারই ধারাবাহিকতা আমরা প্রোগ্রামটি আসলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শাহবাগে নিয়েছি। সুতরাং এটি থেকে বোঝা যায় যে সবাই আপনাদের প্রশংসাও করছে। এবং একই সাথে একটি ব্যস্ত সড়কে আমরা শাহবাগে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি, যেহেতু এই প্রোগ্রামটি আমাদের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ছিল। এবং আজকে ৯ দফা ঘোষণা করা হয়েছে, সেখানে মোটা দাগে যদি বলি, আপনারা জানেন যে বাংলাদেশে গত ১৫ বছর ধরে আসলে কি ছাত্র রাজনীতির কোন কোন জায়গাতে একদম গুণে ধরা ছিল। বিশেষ করে আপনি জানেন গেস্ট রুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, এগুলো একদম মোটা দাগে সব থেকে বেশি ছিল। তো আরেকটি বিষয় হচ্ছে, আপনি ধরুন কোনো আবাসিক হলে থাকছেন, ছাত্রলীগ আপনার মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাপকভাবে খর্ব করত। ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী অথবা সমর্থক, শুধু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা কেন্দ্রীয় সংসদের কোনো নেতৃবৃন্দুর ফেসবুক পেজে একটি লাইক দেওয়ার কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। এই যে ৫ তারিখের পরবর্তী সময়ে আমরা মনে করছি যে মত প্রকাশের একটি স্বাধীনতা তৈরি হয়েছে এবং যে কোনো ছাত্র সংগঠন যে কারো বিরুদ্ধে তারা বলতে পারে, সেটি যৌক্তিক হোক অথবা অযৌক্তিক হোক, সেটি কিন্তু একটি পরিবর্তন হয়েছে। এছাড়া আমরা মনে করছি যে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেক্ষেত্রে এই সংগঠন হিসাবে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হিসাবে আমাদের ভবিষ্যতে ভূমিকা কি থাকবে আমরা মনে করছি তার এক ধরনের প্রতিশ্রুতি বা অঙ্গীকার আমরা আজকের এই ৯ দফা থেকে আমরা প্রণীত করেছি। ধরেন সহজ করে বলি, ধরেন যদি বিএনপি ক্ষমতায় আসে, হল শাখার যিনি সভাপতি তিনি সিঙ্গেল রুমে থাকবেন কিনা, তিনি ডাইনিং এ খাবারের বিল দিবেন কিনা, তিনি গণরুমে কাউকে যারা থাকবে তাদেরকে মিছিলে যেতে ছাত্রদল বাধ্য করবে কিনা,
বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় বা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, ভিসি বা সিনিয়র সিন্ডিকেটকে কোনো ধরনের সুপারিশ করবে কিনা, এই প্রশ্নগুলো আমাদের মনে আসে এবং আসার পেছনে যৌক্তিক অনেক কারণ রয়েছে। কারণ আমাদের 54 বছরের যে রাজনৈতিক পথ চলা, সেখানে এগুলো আমরা দেখেছি কম বেশি। যারা বড় দল, যারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের সময় তো অবশ্যই দেখেছি। সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে? আপনি কোনো প্রতিশ্রুতি দিতে পারেন? আমি একদম শতভাগ আশাবাদী, যে রাজনৈতিক কর্মী হিসাবে শতভাগ আশাবাদী। ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে হয়তো আপনি বলতে পারেন যে এটি হয়তো বক্তব্য দেওয়ার জন্য হয়তো মনে করছি। আমরা মনে করছি যে ধরুন আমরা বাংলাদেশে 1800 শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি। এই 5 আগস্টের পরবর্তী সময় 2-1টি জায়গায় হয়তো ছোটোখাটো সমস্যা হচ্ছে, কিন্তু আমরা আমাদের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের মানসিক প্রবণতা তৈরি করছি যে আগামীর যে ছাত্র রাজনীতি, সেটি পরিবর্তনশীল ছাত্র রাজনীতি করতে হবে। আপনি যে গত 17 বছর ধরে যেভাবে নির্যাতিত হয়েছেন, আপনি কিন্তু সেইভাবে কাউকে নির্যাতন করতে পারবেন না। সুতরাং আপনি যেরকম বলছেন যে ধরুন গেস্ট রুম নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া, অথবা একটি সিঙ্গেল রুমে থাকা, বা হচ্ছে জোর করে মিছিলে নেওয়া, এগুলো বাংলাদেশের রাজনীতি থেকে আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময়ে এটির আসলে একদম বিলুপ্ত ঘটেছে। এবং বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন ভবিষ্যতে যদি এরকম করতে চায়, সে ছাত্র সংগঠনকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেবে না বলে আমি মনে করি। এবং আমরা মনে করছি যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতির বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদা সচেষ্ট রয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীরা এই প্র্যাকটিসের মধ্যে চলে গিয়েছে যে ভবিষ্যতের রাজনীতি এরকমই চলবে। তারপরে হয়তো আমাদের ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু আমরা মোটা দাগে বলছি যে এটি পরিবর্তন হয়ে যাবে এবং নেতাকর্মীরা শুধরে আগামীতে একটি গ্রহণযোগ্য ইতিবাচক রাজনীতির মধ্যে চলে যাবে। আমার মনে আছে যে ধরেন একটি ছাত্র সংগঠন ছিল, তারা এখন নিষিদ্ধ, ছাত্রলীগ। তার সভাপতি, সেক্রেটারি মানে খুবই দামি গাড়িতে চড়তেন। মানে ধারণা করা হতো এটা ছাত্র সংগঠনটির সভাপতি হলেই হয়তো বা বরাদ্দ। দামি ফ্ল্যাটে থাকতেন। তাদের জীবনাচরণ হঠাৎ করে পাল্টে যায়। ছাত্র দলের ক্ষেত্রেও আগামীতে এরকম হবে কিনা, এগুলো একটা বড় উৎস ছিল টেন্ডারবাজি, চাঁদাবাজি। এই সময়েও আমরা দেখেছি মূল দল সহ ছাত্র দল, যুব দল, বিএনপির অনেকের বিরুদ্ধে আপনার দলের হাইকমান্ড খুবই স্ট্রিক্ট, অনেককে বহিষ্কার করা হয়েছে। ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দামি গাড়িতে চড়া, সাধারণ ছাত্রদের সঙ্গে না মিশা, একসঙ্গে চললে সঙ্গে এক ধরনের ভাইতন্ত্র কায়েম হতো, সেগুলো থাকবে না? আমি কোনোভাবেই মনে করি না। এই যে আপনি যেটুকু বলেছেন যে 17 বছরে এগুলো এক ধরনের ইল প্র্যাকটিস ছিল, কোনোভাবে অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি যে আমি ব্যক্তিগতভাবে এখনো মোটরসাইকেলে চলাফেরা করি। আমাদের সংগঠনের সভাপতিও এই মোটরসাইকেলে চলেন। বা মাঝে মধ্যে আসলে কি করবেন? না, ক্ষমতায় আসা না নেওয়ার বিষয় না। বিষয় হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে কতটুকু সৎ থাকছেন, অথবা গণ অভ্যুত্থান থেকে আপনি কি আসলে শিখলেন এতগুলো মানুষের জীবনের বিনিময়ে। আপনি যদি একটি ইতিবাচক রাজনীতির মধ্যে না ফিরতে পারেন, তাহলে বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান ঘটবে, সাধারণ শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে চলে যাবে। এটি খুবই সহজ সরল কথা বলে আমি মনে করি। খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। আমি একটু সাদ্দাম আপনাকে যে প্রশ্নটা প্রথমে করতে চাই, সম্ভবত বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ছাত্র শিবির সবচেয়ে সুসময়টি এখন পার করছে, যে সময় আপনি দলের সাধারণ সম্পাদকের বা সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। আমরা দেখলাম যে কদিন আগে জামাত ইসলামের আমির শফিকুর রহমান, উনি অসুস্থ, ওনার একটি অপারেশন হয়েছে, তাকে শুভকামনা করতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামাতকে অনুসরণ কথা বলছেন অন্য দলকে। এটিকে আপনাদের আসলে কাজের কারণে সফলতা, নাকি এই সরকারের সঙ্গে আপনাদের এক ধরনের আদর্শিক অথবা বুদ্ধিভিত্তিক বা কৌশলগত কোনো অ্যালাই হয়েছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুরুতে আসলে ছাত্রদলের আজকে প্রোগ্রাম বাস্তবায়ন চমৎকারভাবে করেছে তারা, এজন্য ছাত্রদলের সেক্রেটারি ভাই এখানে আছেন, সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমারও সুযোগ হয়েছে, যেহেতু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরও প্রোগ্রাম ছিল, কিছুটা যাত্রাপথে তাদের সমাবেশটা দেখার অনেক লোকের সমাগম হয়েছে এবং সাধারণ মানুষেরও আসলে আজকের প্রোগ্রামে একটু ব্যতিক্রমী উৎসুক একটা মনোভাব আমি লক্ষ্য করেছি। ছাত্রদলের প্রোগ্রামকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন বা পূর্বের কালচার থেকে তারা যেভাবে বের হয়ে আসছে, আবার 9 দফা আজকে যেটা ঘোষণা করছে, এটাও খুব
খুবই চমৎকার ছিল। আমরা আশা করি প্রতিটা দফাই দেখবেন একেবারে ছাত্রবান্ধব। 5 আগস্টের পরে যে কথাগুলো আমরা বারংবার বলছি সেই জিনিসগুলোর একটা রিফ্লেকশন, এবং এত বিশাল জনসমুদ্রের মধ্যে তারা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাদক মুক্ত ক্যাম্পাস, মাদকের বিরুদ্ধে অভিযান চালাবে, গণরুম গেস্ট রুমের এগেইনস্টে থাকবে। যদি একটা লিডিং ছাত্র সংগঠন এই বিষয়গুলোকে ফলো করে, আমরা আশা করি বাংলাদেশের ছাত্র রাজনীতি শতভাগ পরিবর্তন হয়ে যাবে এবং এটা হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের যে ইস্যু নিয়ে উপদেষ্টার প্রেস সচিব কথা বললেন, দেখেন 5 আগস্টের পরে বা আগেই জামাত ইসলামের রাজনীতিটা আগে থেকেই এমনিই ছিল যে চাঁদাবাজি, দখলদারিত্ব বা হচ্ছে খুন, আন্তঃকোন্দল, এই জিনিসগুলো থেকে শতভাগ তারা বিরত থাকার জন্য চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটলেও তাৎক্ষণিক তারা পদক্ষেপ গ্রহণ করে, এবং সাংগঠনিকভাবে জামাত ইসলামের একটা স্ট্রাকচার, একটা বড় বিষয় হচ্ছে তাদের প্রশিক্ষণ হয় নিয়মিত। সেটা হচ্ছে তারবিয়া প্রশিক্ষণ যেটাকে বলে তারা, যে প্রতি মাসেই তাদের বাধ্যতামূলক কোরআন ক্লাস হচ্ছে, হাদিস পাঠের আসর হচ্ছে, আরও সামাজিক অনেক বিষয়গুলোতে তাদের প্রশিক্ষণ প্রোগ্রাম হয়। প্রশিক্ষণ প্রোগ্রামগুলোতে এই যে ব্যবহারিক জীবনগুলো কিভাবে চলবে, অর্থনৈতিক লেনদেন কিভাবে হবে, এইসব বিষয়গুলো নিয়ে তারা আসলে ট্রেন আপ করে, এবং একেবারে রুট লেভেল পর্যন্ত এই প্রোগ্রাম বাধ্যতামূলক এবং এগুলোর রিপোর্টিং করা হয়, যার ফলে জামাত ইসলাম একেবারে রুট পর্যন্ত সুসংগঠিত এবং তাদেরকে এগুলো মানে সকল কর্মীকে এটা মানতে বাধ্য করা হয়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বর্তমান যিনি প্রেস সচিব তিনি এই বিষয়গুলো বলার চেষ্টা করেছেন, এবং জামাত ইসলাম যথেষ্ট নমনীয়তা, সুশৃঙ্খলতার পরিচয় 5 আগস্টের পরে দিয়েছে। প্রতিটা জায়গায়, প্রতিটি উপজেলায়, প্রত্যেকটা জায়গায় এই যে চাঁদাবাজির এগেইনস্টে যেভাবে দাঁড়িয়েছে, এটাও বিএনপি বা হচ্ছে বড় দলগুলোর জন্য একটা বড় পজিটিভ বিষয় ছিল যে তারা একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে, এখন জামাত ইসলামী তো সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে এক্সিস্ট করে, তো তারা যদি এই বিষয়গুলোতে নমনীয় থাকে বা এর এগেইনস্টে অবস্থান নেয়, তখন অন্য অন্য দলগুলো বাধ্য হয় এর ব্যাপারে ব্যবস্থা নিতে। মানে এটা মাৎসন্যায় একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয় না, চাপে পড়েও অনেক কাজই বিএনপি করছে এবং রুট লেভেলে প্রচুর পরিমাণে তাদেরকে বহিষ্কার করেছে। যখনই যে ঘটনাটা ঘটেছে তীব্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে, অন্যান্য দল, বিএনপিও তাৎক্ষণিকের ব্যাপারে ব্যবস্থা নিয়েছে, যার ফলশ্রুতিতে মানুষ একটা কথা বলার জায়গা, ভাষা পাচ্ছে। এটা তো একটা ভালো পরিবর্তন। আমি আচ্ছা সাদ্দাম, ধরেন ছাত্র দলের এই যে ইতিবাচক বা গুণগত পরিবর্তন যেটুকু দৃশ্যমান এবং যেটা তাদের পরিকল্পনা, সেটা নিয়ে আপনার কি খানিকটা শঙ্কিত? কারণ ছাত্র শিবিরের যে রাজনীতি ছিল বা আছে, সেটার যেসব বিষয়গুলোতে পার্থক্য করতো, আজকে ছাত্র দল যে 9 দফা দিতে, তাতে সমতার পার্থক্য খুব বেশি থাকে না। সেই অভিযোগ আপনি ছাত্র দলের বিরুদ্ধে করতে পারবেন না। এখন ধরেন সামনে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, চাকসু এবং রাকসু নিয়েও কথাবার্তা চলছে, ফলে এটি কি কোনো কারণে 5 আগস্ট পরবর্তী 5 আগস্টের গণ অভ্যুত্থান এবং এই ছাত্র সংসদ নির্বাচন যেহেতু জাতীয় নির্বাচনের আগে হচ্ছে, তারা কি ছাত্র শিবির একটু আলাদা বাড়তি চাপ অনুভব করছে? দেখেন, আমরা 5 আগস্টের পরে যখন আমাদের সুযোগ হলো গণমাধ্যমের সাথে কথা বলার, আপনার এখানে টকশোতেও এই কথাটা বলেছি যে আমরা চাচ্ছি ক্যাম্পাসটা হোক মার্কেট প্লেস অফ ভ্যালুস। প্রত্যেকে তার আইডিওলজি নিয়ে মানে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কাছে যাবে এবং ছাত্ররা যেটা অ্যাকসেপ্ট করতে পারে সেটাই করবে। এটা নিয়ে আমরা বিন্দুমাত্র অডিট নাই, এবং আমরা বারবার বলছি যে হ্যাঁ, রাজনীতিতে এটাই হওয়া উচিত, মারামারি, কাটাকাটি, এই জিনিসগুলো থেকে আমরা যদি বের হয়ে আসি। ছাত্ররা ছাত্র রাজনীতির ব্যাপারে যেভাবে নেগেটিভ এক্সপ্রেশন দেখিয়েছে, বিভিন্ন ক্যাম্পাসে তারা বলেছে ছাত্র রাজনীতি চাই না। আমার মনে হয় যে আমরা যদি এইভাবে চলতে পারি, তো ওই ক্যাম্পাসগুলোর ছাত্ররা বাধ্য হয়ে বলবে না, ছাত্র রাজনীতি ওপেন করতে হবে, না হলে ক্যাম্পাসে প্রশাসনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে তারা। আমরা এটা হাইলি অ্যাপ্রিসিয়েট করি, এবং ছাত্রদল যদি এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে পারে, কোনো চ্যালেঞ্জ হবে না। আমরা এই জিনিসগুলোই চাচ্ছি এবং আমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। সুতরাং এইখানে তখন ছাত্ররা দেখবে যে কার আসলে লিডারশিপ কোয়ালিটি কত, কে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আসতে পারছে, ক্যাম্পাস সাজানোর ক্ষেত্রে কার আসলে এক্সিলেন্সিটা ভালো, কোন দলের লিডারশিপের মধ্যে আসলে রেগুলার স্টুডেন্ট, এরপর হচ্ছে মেধাবী ছাত্ররা এখানে ইনক্লুড হচ্ছে, কিভাবে তারা ছাত্রদের মানে ক্যারিয়ার বিল্ড আপের জন্য, নতুন জেনারেশন বিল্ড আপের জন্য কাজ করছে। তো আমার মনে হয় যে বিদেশে যে ছাত্র ইউনিয়নগুলো বিভিন্ন ক্যাম্পাসে এক্সিস্ট করে এবং তাদের ভিতরে যে কম্পিটিশনগুলো হয়, আমাদের বাংলাদেশে এরকম একটা কম্পিটিশন তৈরি হলে ছাত্রদের অধিকার রক্ষার প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে এর একটা বিশাল প্রভাব আপনারা। এবং জামাত ইসলামের সভা সমাবেশ হলে একটা সমালোচনা হয়, সেখানে নারীদের উপস্থিতি দৃশ্যমান হয় না। যেহেতু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ নারী, ভোটের বিবেচনায় নারী ভোটারদেরকে আপনারা আসলে কি বলে ভোট চাইবেন বা চাচ্ছেন, বা সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি, বা সেটি একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে? জামাতের ব্যাপারে যতটুকু আমি জানি, সেখানে তাদের যে ডাকসু নির্বাচনের কথাই ধরেন বা যে কোনো ছাত্র সংসদ নির্বাচন, আমাদের তো মূলত ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশে যতগুলো আছে
তাদের মূল বিষয়টাই হচ্ছে ছাত্রদের আঙিনায় তারা হচ্ছে তাদের লিডারশিপগুলোকে গ্রো আপ করে। এবং আমরা বারবার বলছি যে এখানে ছাত্রীদের স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম আমরা পছন্দ করি, যেখান থেকে তাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা তাদের নেতৃত্ব তাদের মধ্য থেকে বাছাই হবে। আমাদের দেশের একটা বড় প্রবলেমটা দেখবেন হচ্ছে নারীরা আমাদের ক্যাম্পাসগুলোতে একই সংগঠনের মধ্যে আসলে নিরাপত্তা বোধ করছে না। আবার ইসলামিক নর্মস এবং ভ্যালুস আছে, কিছু পর্দার কিছু বিষয় আছে, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটা এই জিনিসগুলো ইসলাম হারাম ঘোষণা করেছে। সুতরাং আমরা যেহেতু বেসিক প্রিন্সিপালটা ফলো করি, আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। তবে আমাদের সকল প্রোগ্রামে এখন দেখবেন আমরা A+ সংবর্ধনা করছি, সারা দেশের হাজার হাজার ছাত্ররা এখানে অ্যাটেন্ড করছে, সেখানে নারী শিক্ষার্থীরা আসছে। আজকে আমরা আবার নির্বাচন হলে কি মেয়েরা আপনাদের পক্ষে, আপনাদের প্যানেল থেকে ধরে নিলাম ছাত্র শিবির একটা আলাদা প্যানেল দিল, সেখানে কি ছাত্রী সংস্থার বোনরাও থাকবে নাকি শুধু ছাত্রী সংস্থা তাদের মতো করে হয়তো প্যানেল দিবে? ইসলামী ছাত্র শিবির ছাত্রীদেরকে অ্যাপ্রিশিয়েট করবে, মানে আমন্ত্রণ জানাবে প্যানেলে আসার ক্ষেত্রে। এবং আমরা তো অবশ্যই এখানে ইউনিভার্সিটি যখন ডাকসু ইলেকশন শুরু হবে, তখন প্রতিটা ইউনিভার্সিটিতে আসলে ছাত্রী হলে গিয়ে আমাদের কথা বলার স্কোপগুলো প্রশাসনই তৈরি করে দিবে। বিগত ডাকসু ইলেকশনগুলো এরকম সিস্টেম ছিল একটা নির্ধারিত ফরম্যাটে। তো আমরা আমাদের কথাগুলো বলবো আমাদের প্যানেলগুলোতে, আবার ছাত্রীদেরকেও আমরা মানে আহ্বান জানাবো, ইনভাইটেশন করব। কম্প্যাক্ট একটা প্যানেল আমরা আশা করি করতে পারবো ইনশাআল্লাহ। তার মানে কি ওটা ছাত্রী সংস্থার আলাদা প্যানেল হবে না ছাত্র শিবিরের সঙ্গে? ছাত্রী সংস্থা তাদের প্যানেল দিবে কি দিবে না এটা তো তাদের সংগঠনের নিজস্ব ব্যাপার। আমরা এমনি সাধারণভাবে আমন্ত্রণ জানাবো, সেক্ষেত্রে যে ছাত্রী সংস্থাও আসতে পারে বা আদার্স কেউ আসলেও আসতে পারে, সেটাতে আমাদের কোনো রিজিকনেস নেই। একদম পরিষ্কার। মাহিন সরকার, আপনাকে একটু আগে বলছিলাম যে ধরেন আমরা গত বছর এই সময়ের ছবি বা ঘটনা প্রবাহগুলো যদি মনে করি, সেটার বেসিক কৃতিত্ব বা সামনের সারির নেতা যারা ছিলেন আপনি তাদের একজন, এবং আপনাদের প্রতি এদেশের মানুষের এবং বিশাল একটা সমর্থন ছিল। আজকের আপনাদের ছাত্রদের হাত ধরে যে দলটি গড়ে উঠলো, সেই দলটি 24 দফার একটা ইস্তেহার ঘোষণা করেছে। ফলে সেই অনুষ্ঠানটির আগে একটা বিশাল অনুষ্ঠান আপনারা সারা দেশব্যাপী একটা জনসমর্থন জোগানো, মানুষের কাছে যাওয়া, সেটির একটা প্রতিফলন ঢাকায় হওয়ার কথা। আজকের যে উপস্থিতি, সেটি কি কাঙ্ক্ষিত পরিমাণে হয়েছে? আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কোনো ফারাক ছিল? না, দেখুন আজকে সারা দেশের কিন্তু সব প্রতিষ্ঠান কিন্তু খোলা এবং এর মধ্যে এই অনুষ্ঠানটি হয়েছে। এবং আমাদের জায়গা থেকে আমরা কিন্তু নিশ্চিত করেছি যে আমরা পুরনো যে কালচার সেগুলোকে আমরা রাখবো না। তো পুরনো কালচার কেমন ছিল, যে কাউকে কিছুর লোভ দেখিয়ে বা হয়তো হাতে টাকা ধরিয়ে তাদেরকে আনা, ক্যাম্পাসে আনা বা তাদেরকে দিয়ে প্রোগ্রাম করানো, পলিটিক্যাল প্রোগ্রাম। তো সেই জায়গায় আমরা কিন্তু সেটি নিশ্চিত করেছি। এবং আজকে যারা এসেছে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এবং আমাদের এই যে 24 দফা ঘোষণা করা হয়েছে, এটি বাংলাদেশের, আমরা মনে করি যে নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা দরকার 24 দফার মধ্যে তাই আছে। এবং আমরা দেখেছি যে যারা উপস্থিতি ছিল এদেরকে নিয়েও মিডিয়াতে অনেক জায়গায়, হয়তো মিডিয়ার যারা সাংবাদিকগণ আছেন, অনেক জায়গায় দায়িত্বশীলতার পরিপূর্ণ পরিচয় দিতে পেরেছেন কিনা আমরা জানি না। তবে আমাদের যে নির্ধারিত সময়, তার আগের অসংখ্য ছবি বা ভিডিও ক্লিপ ছেড়ে আর কি বোঝানো হয়েছে যে আসলে উপস্থিতি সেরকম নেই। তো দিন শেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন আমাদের অনুষ্ঠান শুরু হয় তখন অসংখ্য মানুষ ছিল এবং জায়গা কানায় কানায় পরিপূর্ণ ছিল। জি, এই যে কিন্তু ধরেন আপনাদের মানে আপনি আজকের উপস্থিতি নিয়ে হ্যাপি বা এটাই আপনাদের কাঙ্ক্ষিত, কিন্তু আমরা দেখেছি আপনাদের জেলা পর্যায়ের অনেক কর্মসূচিতে কিন্তু অনেক মানুষের উপস্থিতি ইন কম্পেয়ার উইথ আজকের ঘটনা। এখন সেটি কি, এবং সেটিও ওয়ার্কিং ডেতে ছিল, ফলে একসময় আপনাদেরকে নিয়ে অভিযোগ ছিল যে আপনারা খুবই শহর কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কিন্তু আপনারা যখন গ্রামে গেলেন বা জেলা শহরগুলোতে গেলেন তখন কিন্তু ভালো উপস্থিতি দেখলাম। ফলে আজকের আপনার কম উপস্থিতি বা তুলনামূলক কম যদি বলি, সেটার পেছনে কি ছাত্রদলের সমাবেশের সঙ্গে মানুষকে কম্পেয়ার করে দেখার চেষ্টা করছে কেউ কেউ? এটি আসলে মানুষ কিভাবে দেখে বা মানুষের সামনে কিভাবে উপস্থাপিত হয় সেটি বিষয়। এখানে ছাত্রদল তারা আজকে একটা কর্মসূচি দিয়েছে এবং আজকে একটা সিগনিফিক্যান্ট দিন। কর্মসূচি অবশ্যই হয়তো থাকতোই, কেউ না কেউ তো দিতই। তো সেই জায়গা থেকে ছাত্রদলকেও আমি ধন্যবাদ জানাই যে তারা রিকোয়েস্টটি রেখেছে এবং আমরা সেখানে প্রোগ্রাম করতে পেরেছি এবং তারা তাদের জায়গা থেকে যে সহাবস্থানের একটা উদাহরণ সৃষ্টি করেছে। এজন্য তারা শুধু আমাদের কাছ থেকে না, সারা বাংলাদেশি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে।
তো আমরা সেই জায়গায় বলতে চাই যে আজকের উপস্থিতি আসলে দিন শেষে যথেষ্টই ছিল এবং আমাদের কাছে মনে হয়েছে ওয়ার্কিং ডে হিসেবে এবং বৈরী আবহাওয়ার মধ্যেও যথেষ্ট পরিমাণ লোকজন এসেছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা যথেষ্ট পরিমাণে এটা নিয়ে সন্তুষ্ট। হাসনাত আব্দুল্লাহ আপনার দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি বলেছেন আজকের সমাবেশে কেউ যদি এনসিপির কর্মীদের দিকে চোখ রাঙ্গায়, হুমকি দেয় এবং তাদের কাছে খবর আসছে এলাকায় এলাকায় তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কোথাও যদি এরকম কেউ চোখ তুলে তাকালে আমরাও রাজনৈতিকভাবে তার জবাব দেব, কোনো হুমকি ধামকিতে আমরা পিছিয়ে যাব না। প্রশ্ন হলো যে এই কথা কেন আসলো? আপনাদেরকে আসলেও কি কেউ হুমকি ধামকি দিচ্ছে, বা আপনারা তার পাল্টা যদি করেন তাহলে সেটির যে প্রত্যাশা বা রাজনীতির গুণগত পরিবর্তনের স্বপ্ন, যে স্বপ্নটা মূলত আপনারা দেখিয়েছিলেন, সেটার সঙ্গে খানিকটা সাংঘর্ষিক কিনা? দেখুন, আমাদের তৃণমূলে যারা আছে, তৃণমূলে যারা আমাদের সংগঠনটাকে বিস্তার করার চেষ্টা করছে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যাদের আগে থেকেই তৃণমূলে সাংগঠনিক কাঠামো আছে, তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তো সেই রকম আসলে ইঙ্গিত করেই হাসনাত আব্দুল্লাহ আজকে তার যে বক্তব্য, সেই বক্তব্যটি দিয়েছেন। এবং যদি এরকম হয় যে আমাদের তৃণমূলের যারা নেতাকর্মী আছে তাদের উপরে কোনোভাবে আক্রমণ বা হুমকি ধামকি আসে, তো আমরা সেটাকে অবশ্যই রাজনৈতিকভাবে মোকাবিলা করব। এবং আমি যদি সেন্ট্রাল একজন নেতৃত্বের জায়গায় থেকে আমি তাদেরকে এই আশ্বাসটুকু না দেই এবং এটি যদি বাস্তবায়ন না করি, তাহলে তৃণমূলে কিন্তু আমার নবগঠিত একটি রাজনৈতিক দল, তারা কিন্তু আসার সেই ভরসাটুকু পাবে না। সেই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট বিচক্ষণতার সাথে জি, একটু আগে নাসির বলছিলেন যে আপনারা বিভিন্ন জায়গায় বিএনপি নিয়ে বা অন্য সংগঠন নিয়ে একটু অবমাননাকর কথাবার্তা বলছেন। যে একটি ইনসিডেন্টও আমরা জানি, কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলা, তার পরিপ্রেক্ষিতে আবার বিএনপির কারো কারো অতি প্রতিক্রিয়া, এই জিনিসগুলাকে আসলে খুব যৌক্তিক নাকি এটা বন্ধ হওয়া জরুরি? দেখুন, 5 আগস্টের পরে আমি যতটুকু জানি যে তারেক রহমান সাহেবকে তাকে নিয়ে একটি কার্টুন বানানো হয়েছিল, সেটি তিনি নিজেই শেয়ার দিয়েছেন। এটার মাধ্যমে কি আসলে উনি মুক্ত বাক স্বাধীনতা সেটাকেই বুঝিয়েছেন অবশ্যই। তো সেই জায়গা থেকে, আমাদের জায়গা থেকে কখনোই কাউকে আক্রমণ করা বা নাম ধরে আক্রমণ করা সেরকম করা হয়নি। কক্সবাজারে যে ঘটনা, নাম ধরে আক্রমণ হয়েছে তো না, আমি কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে, কক্সবাজারের আক্রমণের ঘটনায় কারো নাম উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে যে কেউ কেউ হয়তো এরকম করার চেষ্টা করছে। তো সেই জায়গায় তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটি আসলে অবিশ্বাস্য এবং এটি আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানে বলবো যে আমরা যেটি নয়া বন্দোবস্ত বলি বা গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা, সেখানে একটা বাধার সৃষ্টি করবে, এটাই বলাই যায়। এবং সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে হামলা, হুমকি বা এই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটছে। জি জি, আমরা একটা বিরতি নিই দর্শক, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 3 জন ছাত্রনেতার সঙ্গে। আমি নাসির, আপনার কাছে আবার একটু আসতে চাই। একটা বড় বিষয় হচ্ছে যে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে গত 1 বছর ধরে, এবং সম্ভবত এই সংস্কারের সঙ্গে অনেক কিছু নির্ভর করছে। 19টা সংস্কারের 10টাতেই নোট অফ ডিসেন্ট আছে। তার মানে মাহমুদুর রহমান মান্না, সিনিয়র নেতা, তিনি বলছেন যে এই সংস্কার কিভাবে হবে, কিংবা নোট অফ ডিসেন্ট সহ সনদ প্রকাশ করা উচিত না। আবার বিএনপি এবং আজকে তারেক রহমান বলছে হিংসা, বিদ্বেষ, অপরাজনীতি একটা ঐক্যের ডাক আছে। কিন্তু যখন ওই ঐক্যমতের জায়গায় যাচ্ছে, তখন বিএনপি বা আপনার বেশিরভাগ জায়গায়, মানে বিএনপি যেটা তো ঐক্যমত করছে সেটা আসলে হয়ে যাচ্ছে, বিএনপি বাধা দিলে আসলে সেটি করা যে কোনো কমিশনের জন্যই কঠিন। এখন বড় দল হিসেবে আসলে কাউকে যদি কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা তো বিএনপিকেই করার, বেশি স্যাক্রিফাইস করার কথা। সেইটা করতে কি বিএনপির খানিকটা অনীহা? আপনাকে ধন্যবাদ। তার আগে আমি একটু মাহিন সরকার বিরতির আগে একটা বিষয় বলেছেন, আমি একটু দ্বিমত প্রকাশ করছি। তিনি বলেছেন যে কক্সবাজারে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপির প্রোগ্রামে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সরাসরি নাম বলেন নাই, তিনি বলেছেন। আমি একটু সমকালকে কোট করে পড়ছি। তিনি বলেছেন যে আগে আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের নাম শুনতাম, ওকে। তারপরে অংশ বলেছে, এখন শুনেছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।
তবে এটি পরিষ্কার যে শিলং থেকে আমাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদি এসেছেন এবং পরক্ষণে উনি আরও বলেছেন যে তিনি এলাকাতে চাঁদাবাজি, গের দখল, আরও অনেক কথা বলেছেন। এই যে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা সংস্কার কমিশনে প্রতিদিন, ঐক্যমত কমিশনে প্রতিদিন সালাউদ্দিন ভাইয়ের সাথে মিটিং করছেন, প্রতিদিন একসাথে চা কফি খাচ্ছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি যাচ্ছেন। সেরকম একজন ব্যক্তিকে নিয়ে এরকম যে মন্তব্য, এটি আমি শুধু দুঃখজনক বলবো না, বরং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। একই সাথে এটি কক্সবাজারের মতো জায়গায় উনি বলেছেন। জনাব সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন যে এই প্যাসিবাদের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই প্যাসিবাদের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে 63 দিন তিনি গুম ছিলেন। এমনকি এখন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জনাব সালাউদ্দিন আহমেদকে তিনি যে 63 দিন গুম ছিলেন সেটাকেও জাস্টিফাই করার অপচেষ্টা করা হয়। আপনি দেখবেন আমাদের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তার থেকে তো অনেক সিনিয়র নেতা ছিলেন সালাউদ্দিন আহমেদ। সুতরাং এই যে এই ঘটনাগুলো, এই যে পারস্পরিক বিদ্বেষ, ব্যক্তিগতভাবে আক্রমণ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে অনবরত তিনি বলে যাচ্ছেন, এবং আপনি আরেকটি বিষয় খেয়াল করবেন, নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে কিন্তু তাদের রাজনৈতিক দলের প্রধান জনাব নাহিদ ইসলাম কিন্তু সমর্থন করেছেন। তিনি পরক্ষণে কিন্তু কুমিল্লাতে তিনি বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে ঠিকই বলেছেন, উনি ওনার ভাষায় বলেছেন। এটি কি মনে হতে পারে না যে এটা একটা পলিটিক্যাল রেটরিক, বা এটি দিয়ে তার ভোটার কর্মীদেরকে চাঙ্গা করা, এটিও আমাদের রাজনৈতিক সংস্কৃতির না? আমি এটা আমার কোনোভাবে মনে হয় না। আমি মনে করি নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, আমি তো সবসময় বলি যে 100 বছরের পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে রয়েছে। এই যে এরকম ব্যক্তিগত আক্রমণ তো কেউ করে না। একটি মানুষ ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা এনসিপির কারো যখন কোনো খারাপ খবর বের হয় সেটি নিয়ে বিএনপির নেতাদেরকেও তো কথা বলতে দেখি। না, কথা তো বলে, কিন্তু কোনটা ন্যায্যতার প্রশ্নে আপনি কথা বলেন, কোনটি কতটুকু ঠিক বা বেঠিক সেটি তো গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এনসিপির লোকজনকে ধরে পিটাতে হবে কক্সবাজারে? না না, কক্সবাজারে কোনো পিটানো হয়নি। এখানে একটি উত্তেজনা তৈরি হয়েছে এবং সালাউদ্দিন আহমেদ ভাই নিজেই যেন এনসিপির নেতৃবৃন্দরা তারা চলে আসতে পারে নিরাপদে সে ব্যবস্থা করেছেন। হয়েছে উত্তেজনা, আমরা তো অস্বীকার করছি না। ঐক্যমত নিয়ে 30 সেকেন্ড বলেন, আমরা তো একদম সময় নেই। আমরা যেটি মনে করি, আমি গণমাধ্যম আমরা দেখেছি ঐক্যমত কমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 93% আসলে সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। এখন আমাদের একটি রাজনৈতিক দল বৃহৎ আমাদের জনসমর্থন রয়েছে সেটির বিষয়ে না, বরং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের চিন্তা চেতনাকে এক ধরনের ঐক্যমত কমিশন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করে থাকে বলে আমরা গণমাধ্যমে দেখছি। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে প্রায় সকল বিষয়ে ঐক্যমত করার জন্য আমাদের সকল প্রচেষ্টা কিন্তু চলমান রয়েছে। এমনকি হচ্ছে বড় দল হিসাবে যতটুকু ছাড় দেওয়ার দরকার সবটুকু কিন্তু কম্প্রোমাইজ করে এগিয়ে যাচ্ছে আমাদের দল। নুরুল ইসলাম সাদ্দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের একটি সুপারিশপত্র যেটি জামাতের একজন সাবেক এমপি ছিলেন তিনি, তার সেটি প্রফেসর ফেসবুক প্রোফাইল থেকে ভুলে হয়েছে। ফলে ধরেন মানে এই সুপারিশ এমন হতে পারে তিনি সুপারিশ না করলেও হয়তো যাকে নিয়ে সেটি করা হয়েছে তার চাকরিটা এমনিও হয়তো হতো। এখন যদি হয় এই দায়টি জামাতের ঘাড়ে পড়ছে কিনা, এরকম ছোট ছোট ঘটনা বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বা জামাত ইসলামের সেটা শক্ত ঘাঁটি বলে ধারণা করা হয়, সেই সুযোগটি কি সেখানে আপনার দলও নিচ্ছে? দেখেন, এখানে এই বিষয়ে ভাইস চ্যান্সেলর যার মোবাইল থেকে এটা হয়েছে স্টোরিজে, সে এই বিষয়টা ক্লারিফিকেশন দিয়েছে, মিডিয়ার সামনেই দিয়েছে। সে বলছে এটা ভুলক্রমে হয়ে গিয়েছে, হ্যাঁ আপলোড হয়েছে। আবার সে বলছে আরো ওইখানেই বিস্তারিত বলেছে যে এরকম সুপারিশ আরো অনেকেই নিয়ে আসে, জাস্ট রিকমেন্ডেশন আমি এটা লিখে রাখছি। এমন না যে উনি লিখেই ওই চিঠিটা পাঠিয়েছে এবং সেটা সে লিখে দিয়েছে, ওই লেখাটাও হচ্ছে প্রভিসির নিজের, হয়তো তার সাথে পার্সোনালি দেখা হয়েছে, বলেছে যে আমার একজন আবেদন করেছে একটু দেখবেন। তো প্রভিসি বলছে যে প্রথম স্টেপটা হচ্ছে রিটেনে পাস করতে হবে, এরপরে ভাইবার ক্ষেত্রে সবচেয়ে কোয়ালিফাইড ব্যক্তির ব্যাপারে হয়তো তারা দেখবেন। আর রাজনৈতিক আমাদের যে মানে কালচার বাংলাদেশের, এই রিকমেন্ডেশনের জন্য মানুষও যে পরিমাণে আসে যে আমার ব্যাপারটা একটু বলে দেন, যদি একটু প্রেফারেন্স পাওয়া যায়। তো যারা সামাজিক নেতা বা রাজনীতি করে মানুষ তো তাদের কাছে আসে এবং এগুলো নিয়ে সুপারিশ করে। বিষয়টা হচ্ছে প্রক্রিয়া মেনটেন করা হচ্ছে কিনা বা অনৈতিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। ওইখানে নিয়োগ বোর্ডে তো আরও অনেকেই থাকে, সুতরাং একজন প্রভিসির এখানে হস্তক্ষেপ করার কতটুকুই বা সুযোগ থাকে। হয়তো তিনি এটা বলেছেন, তিনি
এটা নোট নিয়ে রাখছেন, তিনি বলছেন এরকম সাদ্দাম, নোট তো কোনো আরো অনেকের কারণে যদি ক্ষেত্রেই এই আছে। সুপারিশটা বিএনপির একজন করত অথবা ধরেন এনসিপির একজন করত, আপনি কি একই রকম বক্তব্য দিতেন? এটা তো অনেকেই করছে এবং টিচারের হ্যাঁ, বক্তব্য অবশ্যই অনুযায়ী, করছে, হ্যাঁ। প্রভিসির বক্তব্য অনুযায়ী না, আমি আপনাদের অবস্থানটা এই কাজটা শুনতে আরো চাচ্ছি। অনেকেই করছে। হ্যাঁ। আমি এখন যে বক্তব্য দিচ্ছি এটাই আমার বক্তব্য থাকতো, রাজনৈতিক দলের নেতারা এবং বিসি যদি এটা ক্লারিফিকেশন দিত যে হ্যাঁ এরকমই ঘটনাটা ঘটছে, তাহলে বক্তব্যটা এমনই হওয়া বাঞ্ছনীয়। আর যদি বিসি বলতো না আমাকে প্রেশার ক্রিয়েট করছে, সে লিখে পাঠাইছে, আমাকে ফোন দিয়েছে, বারবার ফলো আপ করছে, আমি বাধ্য হয়ে এই জিনিসটা করতে বাধ্য হয়েছি, ঘটনা তো এরকম না। সে বলছে এটা খুবই নর্মাল বিষয়, আরো অনেকেই আমার কাছে সুপারিশ করছে, আমরা জাস্ট সৌজন্যের খাতিরে এটা তার নোট মানে নিয়ে রাখি সুপারিশ বিষয়টা। বন্ধ হয়নি? না, সুপারিশ তো এখনো, এটা তো বন্ধ হয়নি, এটা তো প্রকাশ্যে দেখা এবং যাচ্ছে। সেই সুপারিশ, সেই জিনিসটা সুপারিশের যে NCP -র চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় জামাতও ভাগীদার অন্যদের মতো। এই সুপারিশের সাথে ওই মানে পলিটিক্যালি ওই জিনিসগুলো হয়তো এত বেশি মিলাতে পারবেন না। এটা জাস্ট হচ্ছে এক ধরনের রিকমেন্ডেশনের বিষয়টা তিনি বলছেন, এবং কোয়ালিফাইড না হলে তাকে নিতে হবে এরকম কোনো বিষয় ওখানে উল্লেখ নাই। বিসি নিজেই বলেছেন, প্রভিসি, যে এইটা জাস্ট আমি লিখে রাখছি, কিন্তু রিটেনে পাস করতে হবে, এরপর ভাইবা বোর্ডে গিয়ে দেখবো। তবে বাংলাদেশের রিকমেন্ডেশনের বা হচ্ছে সুপারিশের যে কালচারটা, এটা তো এখন একদিন ঢাকা মানে আওয়ামী লীগের সময় শিক্ষক নিয়োগে যে চূড়ান্ত দলীয়করণ, সেগুলো সমালোচনা আপনি আপনার ফেসবুকে একাধিকবার করেছেন। ফলে এটি এই একই ধরনের ব্যাখ্যা কিন্তু তখনকার প্রশাসন বা যারা তারা দিত। ফলে এটি ভুল বলে অন্তত আপনি মনে করেন না এখন? না, দলীয়করণের বিষয়টা হচ্ছে একেবারে কোনো ধরনের প্রক্রিয়ার তোয়াক্কা না করে না, তার first class ক্যান্ডিডেট না পেলে তো তাকে বা- নিয়োগ দিতে জি। হবে। এরপর ভাইবা বোর্ডে হচ্ছে এক্সট্রা প্রেফারেন্স দিতে হবে, যেটা নাম্বারের ক্ষেত্রে ভাইবা বোর্ডে থাকে। তো এই সব বিষয়গুলো যখন ছিল, এটা প্রকাশ্যে ছিল, এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদের এটা একটা গুরুত্বপূর্ণ ছিল যে ভাইবা বোর্ডে যখন যারা যায় তখন হচ্ছে এক্সট্রা প্রেফারেন্স নাম্বার দেওয়া হয়, তালিকা দিয়ে দেওয়া হয়। একজন টিচারকেও জগন্নাথের এরকম ভাবে ধরা হয়েছে যে তালিকা দিয়ে দিলে সেইখানে মানে ম্যাক্সিমাম নাম্বারগুলো দিয়ে দিত। তবে রেকমেন্ডেশনের বা এই যে সুপারিশের বিষয়গুলো বাংলাদেশে এগুলো এখনো চলমান আছে। যতদিন পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেট, যোগ্য সিস্টেম, রাষ্ট্রের সকল কাঠামোগুলো উন্নত না হবে, টোটালি এগুলো বন্ধ হওয়া খুবই কঠিন একটা ব্যাপার। জি, আমি মাহিন, নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের নামে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নিতে হবে। তার মানে জুলাইয়ের নামে অপকর্ম হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি আপনাদের সহযোদ্ধা, নানা বাধার কারণে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়নি। এই বাধা কেন ডিঙ্গাতে পারলেন না? এই দুটো প্রশ্ন। আচ্ছা, অপকর্ম এবং জুলাইয়ের বাধা, মানে জুলাইয়ের স্পিড বাস্তবায়নে বাধা। জুলাইয়ের যে আসলে অপকর্ম জুলাইয়ের নামে, জুলাইয়ের নামে আসলে অনেকেই অপকর্ম করছে, এবং আমরা সংবাদ মাধ্যমে আমরা প্রায় কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষত আমাদের যখন এই আন্দোলনটি হয়ে যায় 5 আগস্টের পরে, তারপরে এই আন্দোলন যেহেতু নামে বেনামে সবাই যুক্ত ছিল, কেউ বিভিন্ন ছাত্র সংগঠনে ছিল, সেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল, আবার যে একেবারে কোনো সংগঠনের সাথে যুক্ত ছিল না সেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল। তো সব কিছু মিলিয়ে ম্যাস একটা গ্যাদারিং হয়েছিল এই আন্দোলনের মধ্যে। তো সেই জায়গা থেকে তো সবাইকে যাচাই বাছাই বা হিস্ট্রি ও ঘাটার সুযোগটা আসলে হয়নি। তো সেই জায়গা থেকে এই জায়গায় জুলাইয়ের নামেও আসলে অনেকেই অনেক অপকর্ম করার সুযোগ পেয়েছে। আবার দেখা গিয়েছে যে একটা অঞ্চলে হয়তো সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে সে শুধু এই পরিচয়ে সে বিভিন্ন অফিসে গিয়ে, অফিস আদালতে গিয়ে তার যে প্রভাব প্রতিপত্তি সেটা খাটানোর চেষ্টা করছে। তো যেহেতু নাহিদ ইসলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একজন নেতৃত্ব এবং 1 নং সমন্বয়ক, এবং সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই তিনি একসময় সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, এখন অবশ্য জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তো সবকিছু মিলে তার মূলটা কিন্তু সেই জুলাইতেই, তা না হলে নাহিদ ইসলামের কিন্তু আসলে পরিচয় নেই, ভিত্তি নেই। কিন্তু নিজের দলের যারা এরকম করছে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান নিতে পেরেছেন? অবশ্যই। আমাদের কেন্দ্রীয় কমিটির একজন আলোচিত নাম হলো গাজী সালাউদ্দিন তানভীর, তার নামে যখন অভিযোগ এসেছে তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি এখনও অনেকের 2-1 জনের নামে অভিযোগ এসেছে, সেগুলো মনিটর করা হচ্ছে এবং তাদেরকে কারণ দর্শানো হচ্ছে। যদি সদুত্তর না পাওয়া যায় অবশ্যই দেখতে পাবেন যে জাতীয় নাগরিক পার্টি থেকে যে কোনো কারণে বহিষ্কৃত হয়ে গিয়েছে এবং সেটি পাবলিশ হয়ে গিয়েছে। তার মানে আপনাদের কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি করছেন না, মানে আপনার জানা মতে, বা করলেও যদি ধরা পড়ে তাহলে সেটা ব্যবস্থা নেন আপনারা? আমাদের যদি নজরে আসে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে আপনাদের নজরে আসে কিভাবে? যদি গণমাধ্যমে প্রকাশিত হয়? গণমাধ্যমে প্রকাশিত না, এটা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার আগে, গণমাধ্যমে প্রকাশিত হওয়ার আগেই তো জানাজানি হয়
তারপরে না গণমাধ্যমে যায়, গণমাধ্যমের সামনে তো গিয়ে কেউ অপরাধ করে না, আগে মানুষ জানে তারপর গণমাধ্যম জানে। তো সেই প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থাতেই কিন্তু আমরা সেই অ্যাকশনগুলো নিচ্ছি। জি জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা করে আমি বিরতিতে যাই। প্রশ্নটা হচ্ছে, এই নির্বাচন কমিশনকে আপনারা মেরুদণ্ডহীন বলছেন, এই নির্বাচন কমিশন তো আসলে আপনার যে নেতৃত্বটা আপনারা দিলেন তারপরের নির্বাচন কমিশন, প্রফেসর ইউনূসের সরকারের নির্বাচিত বা তৈরি করা নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনাদের আসলে সুনির্দিষ্ট আপত্তি কি, নাকি এটা কোনোভাবে নির্বাচনটাকে একটু পেছানোর চেষ্টা কেউ কেউ মনে করেন, বিশেষ করে বড় দল বিএনপি মনে করে? সেটার ব্যাখ্যা শুনবো মাহিন আপনার কাছ থেকে। দর্শক, তার আগে বিরতি নিন। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। মাহিন সরকার, আপনার কাছে যে প্রশ্নটা করছিলাম সেটার উত্তর যদি একটু দেন আপনি। আচ্ছা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসলে আমাদের অভিযোগ বা এরকম অবস্থান কেন, এটার কারণ কিন্তু আমরা আমাদের বক্তব্যে বিভিন্ন সময় বলেছি। বর্তমান নির্বাচন যে কমিশন, এটি যে গঠিত হয়েছে, আপনারা বলছেন যে গণ অভ্যুত্থানের পরে আসলে ছাত্র জনতার কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, একটা অ্যালায়েন্সের মতো। তো সর্বদলীয় একটা জায়গা ছিল ওই সময়। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের রাজনৈতিকভাবে প্রেসার ক্রিয়েট করা বা রাজনৈতিকভাবে প্রশ্ন ছুড়ে দেওয়া সেই সুযোগটা ছিল না। এইখানে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেখানে আসলে অভিভাবকের দায়িত্ব পালন করেছে এই রাজনৈতিক দলগুলোই। তারাই কিন্তু উপদেশ দিয়েছে, বিভিন্ন পরামর্শ দিয়েছে। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশন বর্তমান যে আইনে তারা গঠিত হয়েছে বা রয়েছে, এটি কিন্তু পূর্বের আইনে, যেটাকে বিএনপি খোদ বাকশালী আইন বলেছিল। তো সেই জায়গা থেকে আপনারা বাতিল চান। এটাকে কি উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে নানা বাধার কারণে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়নি? প্রশ্ন হচ্ছে, বাধাটা কে দিল? উপদেষ্টা আসিফ মাহমুদ তার জায়গা থেকে তিনি হয়তো আমলাতান্ত্রিক জটিলতা, তার যে মন্ত্রণালয়গুলো আছে সেখানে হয়তো তিনি ফিল করছেন, এটি তার স্বয়ংক্রিয়ভাবে এক্সপ্রেশন। তিনি তরুণ উপদেষ্টা, তিনি হয়তো ফেসবুকে বলে দিয়েছেন। তো সেটি হতে পারে, এটি আসলে তিনিই ব্যাখ্যা দিতে পারবেন আসলে তার জায়গা থেকে। আমাদের সাথে তার সেভাবে কোনো যোগাযোগ নেই। জি জি, নুরুল ইসলাম সাদ্দাম, অন্তর্বর্তী সরকারের উপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখছি, প্রফেসর আনু মোহাম্মদ বলছেন একটা সেমিনারে। হঠাৎ মানে এই কথাকে আপনারা কিভাবে দেখেন? মানে এই সরকারকে এক বছরে আসলে না, আমার কাছে এরকম কিছুই মনে হচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা পরিবর্তন হয়েছে, যদিও বিষয়টাকে আমরা দুর্বল হিসেবেই কিছু ক্ষেত্রে চিহ্নিত করি। যেমন প্রচুর মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেছে এবং সরকার এই ক্ষেত্রে প্রচণ্ড নমনীয় ছিল, অনেক দাবি দাওয়াগুলো তারা মেনে নিয়েছে। দু একটা ক্ষেত্রে হয়তো একটু হার্ড লাইনে গিয়েছে তারা। তো এতদিন 17 বছর ধরে যারা সিলেক্টিভ ক্ষেত্রে নমনীয় ছিল এরকম কিছু না, তারা তো অধিকাংশ ক্ষেত্রেই তারা মেনে নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা শক্তি প্রয়োগ করার চেষ্টা করেছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে যে দুর্বল পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়, যে এই সরকার তো আসলে কোনো পলিটিক্যাল পার্টি না, যার নির্ধারিত একটা সমর্থক গোষ্ঠী নাই, অথবা সে ইচ্ছা করলেই যে কাউকে কোনো কিছুর এগেইনস্টে নামাতে পারে। আর প্রশাসনের দৃষ্টিভঙ্গিও আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টে 1-1.5 বছর আছে, এরপর থেকে তো তারা আর থাকছে না। সুতরাং নেক্সট গভর্নমেন্ট যে বা যারা আসছে তাদের উপরে যদি হস্তক্ষেপ করা হয়, আঘাত করা হয়, তাহলে পরবর্তীতে চাকরি নিয়ে আবার প্রবলেম হবে। বাংলাদেশে তো জব সিকিউরিটি ওইভাবে এনশিওর করা যায়নি। পুলিশ প্রশাসন এখনো সংস্কার হয়নি। পুলিশ প্রশাসন এখনো সেই মানে রাজনীতিকবিদদের অধীনে বা হচ্ছে এই মানে এক্সিস্টিং সিস্টেমের অধীনে এখন পর্যন্ত রয়েছে। এই জায়গাগুলোর কারণে আইন শৃঙ্খলাটাও হচ্ছে রিকনস্ট্রাকশন করা। আপনাকে আরেকটা প্রশ্ন করি, মাহিনের একটা ইন্টারভিউ দেখছিলাম যে উনি বলছেন ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকন্তু শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে। 2 আগস্ট রাতে মাহিনের স্ট্যাটাস। এটা তো মাহিন ভালো বলতে পারছে, কি কারণে আপনাদের ব্যাখ্যা কি এটা নিয়ে? আমাদের কাছে মনে হচ্ছে সে এই কথাটা খুব বেশি ভালো কিছু বলে নাই এবং ইম্যাচিউরিটির পরিচয় দিয়েছে রাজনৈতিক স্ট্যান্ডার্ডিটির জায়গা থেকে। সে পলিটিক্যাল পার্টি, এখন একটা পলিটিক্যাল দল করে, আমরা হচ্ছে ছাত্র সংগঠন। সুতরাং তার এই জায়গা থেকে কোথা থেকে সে দেখলো আমরা ক্রেডিট নিচ্ছি, আমি কোন ইন্টারভিউতে এসে আমার নিজের কথাগুলো বলেছি বা আমার কোন ছাত্র সংগঠনের বাইরে বলেছে, কেন বলেছে একটা স্ক্রিনশট দিয়ে সেখানে ব্যাখ্যা আছে, যে কারণে মাহিনকে আর প্রশ্নটা আমি করছি না। আমি শেষ সময়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক, আপনারা কি মনে করছেন নির্বাচন নিয়ে কতখানি আশাবাদী? যেহেতু ডাকসু নির্বাচন হয়ে যাচ্ছে, ছাত্র সংসদগুলো হচ্ছে, ফলে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা ধারণা করছি প্রধান উপদেষ্টা 5 আগস্ট জাতির উদ্দেশ্যে একটা হয়তো ভাষণ দিবেন। সেদিনকে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা পাওয়ার ব্যাপারে ছাত্রদল আশাবাদী। প্রথমত হচ্ছে গণ অভ্যুত্থানের সৃষ্ট যে সরকার এখন রয়েছে,
এটি আমাদের সবার সরকার, সরকারের ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু একটি রাজনৈতিক সরকার থাকলে যেরকম প্রতিবন্ধকতা থাকতো, কিন্তু সেরকম প্রতিবন্ধকতা কিন্তু হচ্ছে না। জনাব সাদ্দাম যেটি বললেন, অনেকে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে, এটি সত্য। একই সাথে কিন্তু সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে, এমনকি প্রধান উপদেষ্টাও কোনো সমস্যা সৃষ্টি হলে তিনিও রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, এটি খুবই ইতিবাচক। এবং আমরা মনে করি বাংলাদেশের এখনকার যে সমস্যা, বিশেষ করে 2024-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই হয়েছিল বাংলাদেশের গত যে 3টি জাতীয় নির্বাচন, বিশেষ করে 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমি ডামি নির্বাচনে বাংলাদেশের তরুণরাই আসলে ভোট প্রয়োগ করতে পারে নাই। সেই সংক্ষুব্ধ তরুণরাই তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতির তরুণরাই আস্থা রাখতে চায় এবং তরুণদের মতামতের ভিত্তিতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার হওয়া এটি সময়ের দাবি। সুতরাং আমরা মনে করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবে। আমরা সেই তিনি যে ওয়াদাবদ্ধ তার উপরে আমরা পূর্ণ আস্থা রাখতে চাই এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে আমরা মনে করি। আপনার ওই স্ট্যাটাস নিয়ে একটু বলবেন, মানে আপনি কেন হঠাৎ করে একটি ছাত্র সংগঠনকে এরকম শব্দ ব্যবহার করলেন? দেখুন, এটি আসলে আমি আমার জায়গা থেকে যেটি মনে করি যে এই জুলাই এর 5 আগস্ট যখন ঘটে গেল, এটি আসলে ছাত্র জনতার অভূতপূর্ব একটা ঐক্যের ফল ছিল। তো ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা গেল এই ছাত্র শিবির তারা বিভিন্ন জায়গায় আসলে তারা দেখা যাচ্ছে যে হয়তো নিজেদেরকে একটু হাইলাইট করার জন্য এমন এমন কথাগুলো বলছে যেগুলো শেখ হাসিনা তার পতনের পূর্বে যে কথাগুলো বলেছে তার সাথে মিলে যাচ্ছে। তো সে কিন্তু বারবার তার ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনতো। তো সেই ষড়যন্ত্র তত্ত্বটাকেই তারা কিন্তু মানে শেখ হাসিনা যে কথায় কথায় বলতেন জামাত শিবির করছে, সেটাকে মিন করছেন। এক্স্যাক্টলি, যেটা অর্গানিক একটি মুভমেন্ট ছিল সেটাকে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন মেকানিজম করে আমি আসলে সরিয়ে দিয়েছি বিষয়টা। কিন্তু সাদিক কায়েমের অবদানকে কি আসলে আপনারা অস্বীকার করেন? আমরা অস্বীকার কখনোই করি না। কিন্তু নাহিদের যে স্ট্যাটাস, সেটা নাহিদ ইসলাম কিন্তু সাদিক কায়েম সাহেব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি তার জায়গা থেকে বিভিন্ন জায়গায় যখন ভুল বক্তব্য দিয়েছেন সেটাকে একটু ডিবাঙ্ক করার চেষ্টা করেছেন। জি জি, অনেক ধন্যবাদ মাহিন সরকার, ধন্যবাদ নুরুল ইসলাম সাদ্দাম, ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।